আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে, সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা। শুরুতেই দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। হলিডে সিজনে পড়েছে কেনাকাটার ধুম, ব্ল্যাক ফ্রাইডের পর আসছে সাইবার মানডে। নিউ ইয়র্ক সিটির ফুটপাত খালি করছে রেস্তোরাঁ মালিকরা। ব্রিক্স নতুন মুদ্রা আনলে 100% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। ঢাকা দিল্লি উত্তেজনা, কলকাতার পর এবার ত্রিপুরার হাসপাতালেও চিকিৎসা সেবা দেবে না বাংলাদেশিদের। এবং গালি দিলেই জরিমানা হয় যে গ্রামে। শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। হলিডে সিজনে পড়েছে কেনাকাটার ধুম, ব্ল্যাক ফ্রাইডের পর আসছে সাইবার মানডে। এরই মধ্যে সাইবার মানডের দিনে বিশেষ ছাড়ে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে অ্যামাজন, বেস্ট বাই, টার্গেটের মতো কোম্পানিগুলো। এবছর ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে দেশের 131 মিলিয়ন মানুষ কেনাকাটা করেছে বলে ধারণা করছে ন্যাশনাল রিটেল ফেডারেশন। গত বছর ব্ল্যাক ফ্রাইডেতে $10 বিলিয়ন পণ্য কেনাবেচা হলেও এবছর তা $11 বিলিয়ন ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে এডবি অ্যানালিটিক্স। থ্যাঙ্কসগিভিং এর পর শুরু হওয়া হলিডে সিজনে দেশ জুড়ে পড়েছে কেনাকাটার ধুম। ব্ল্যাক ফ্রাইডের পর আসছে সাইবার মানডে। বছর জুড়ে আমেরিকানরা শপিংয়ের তালিকা তৈরি করে অপেক্ষা করে থাকেন এই সিজনের জন্য। অবশ্য শুধু সাধারণ জনগণই নয়, এই সময়টার জন্য অপেক্ষায় থাকেন সব ধরনের ব্যবসায়ীরাও। অন্যান্য বছরগুলোর মতো এবারের ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটায়ও শপিং মলগুলোর সামনে উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। তবে এবারের ব্ল্যাক ফ্রাইডেতে যারা কেনাকাটা করতে পারেননি তাদের জন্য সুখবর হচ্ছে সাইবার মানডে। এদিন বিশেষ ছাড়ে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে অ্যামাজন, বেস্ট বাই এবং টার্গেটের মতো কোম্পানিগুলো। এবছর ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে দেশের 131 মিলিয়ন মানুষ কেনাকাটা করেছে বলে ধারণা করছে ন্যাশনাল রিটেল ফেডারেশন। গত বছর ব্ল্যাক ফ্রাইডেতে $10 বিলিয়ন পণ্য কেনা বেচা হলেও এবছর তা $11 বিলিয়ন ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে এডবি অ্যানালিটিক্স। ন্যাশনাল রিটেইল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ক্যাথেরিন কুলেন জানান, ছুটি শুরুর আগে ব্ল্যাক ফ্রাইডে এবং সাইবার মানডেকে কেন্দ্র করে মাথাপিছু $900 পর্যন্ত ব্যয় করবেন ক্রেতারা। ন্যাশনাল রিটেইল ফেডারেশনের ধারণা, সশরীরে কেনাকাটায় এবছর ক্রেতারা রেকর্ড করবেন। ক্রেতাদের মধ্যে 65%ই সশরীরে কেনাকাটা করবেন বলে ধারণা করছেন ন্যাশনাল রিটেইল ফেডারেশনের এই ভাইস প্রেসিডেন্ট। কানিস ফাতেমা, নিপা, বাংলা চ্যানেল। নিউ ইয়র্ক সিটিতে বেঁধে দেয়া সময়সীমার মধ্যে সড়কের পাশের ডাইনিং স্থাপনা সরিয়ে নিয়েছেন রেস্তোরাঁ মালিকেরা। এর আগে শুক্রবারের মধ্যে সড়কের পাশের রেস্টুরেন্টগুলোর সবকিছু গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল সিটি কর্তৃপক্ষ। বলা হয়েছিল, নির্দেশ না মানলে জরিমানা করা হবে সর্বনিম্ন $500 থেকে সর্বোচ্চ $1000। তবে কঠোর নির্দেশনা সত্ত্বেও দোকান সরাতে অস্বীকৃতি জানিয়েছে অনেক রেস্তোরাঁ মালিক। শুক্রবারের মধ্যে রাস্তা দখল করা প্রায় 13,000 রেস্তোরাঁকে তাদের আউটডোর ডাইনিং সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ দেওয়ার পর শনিবার থেকে নিউ ইয়র্ক সিটির ফুটপাতগুলোতে এসেছে বড় পরিবর্তন। পথচারীদের হাঁটাচলায় অসুবিধা এবং সড়কে ট্রাফিক জ্যাম পরিহারে কয়েক মাস আগেই উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয় সিটি কাউন্সিল। এই বিষয়কে একটি আইন পাশ হলে তাতে সম্মত হয় ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনও। আইন মোতাবেক গত 1 এপ্রিল থেকে 29 নভেম্বর পর্যন্ত পালাক্রমে ফুটপাত খালি করতে থাকে রেস্তোরাঁগুলো। ডিউটি কমিশনার ইডানিস রদ্রিগেজ জানান, কোভিডের সময় বাসিন্দাদের বাইরের খাবার খাওয়ার সুযোগ করে দিতে অস্থায়ী এই আউটডোর সেবা চালু করে রেস্তোরাঁগুলো। সিটিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় এসব খাবারের দোকান, কিন্তু অনেক দিন হয়ে গেলেও সেগুলো সরিয়ে না নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এই কড়াকড়ি নিয়মের মধ্যেও সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই অনেক রেস্তোরাঁর। চীন ও রাশিয়া সমর্থিত উদীয়মান অর্থনীতির দেশগুলোর কাছে নতুন মুদ্রা তৈরি না করার প্রতিশ্রুতি চাইলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যথায় তাদের শতভাগ শুল্কের মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি। বিশ্ব অর্থনীতিতে নতুন তরঙ্গ তৈরি করা ব্রিক্স সদস্যরা রাশিয়ার কাজানে গত অক্টোবরে ডলার বহির্ভূত লেনদেন বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এমন প্রেক্ষাপটে ব্রিক্সভুক্ত দেশগুলোকে শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন ট্রাম্প। শক্তিশালী মার্কিন ডলারের বিপরীতে ব্রিক্স অন্য কোনো মুদ্রা ছাড়বে না বলে এমন প্রতিশ্রুতি প্রয়োজন উল্লেখ করে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেন, এটা মানলে ব্রিক্সভুক্ত দেশগুলো 100% শুল্কের মুখোমুখি হবে না। 2011 সাল থেকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত হয় ব্রিক্স। এ বছরের শুরুতে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও মিশর আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেয়। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডারের ফেব্রুয়ারিতে বলেছিলেন 34টি দেশ উদীয়মান অর্থনীতির ব্লকে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে। সদস্য দেশ ব্রাজিলের নেতা লুইস ইনাসিও লুলা দা সিলভা 2023 সালে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে দক্ষিণ আমেরিকায় একটি অভিন্ন মুদ্রা তৈরির প্রস্তাব করেছিলেন। নিজের প্রয়োজনে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের প্রতারণার মামলায় হস্তক্ষেপ করতে পারেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক এরল লুইস। লুইস বলেছেন, নিজের জন্য ক্ষমা ঘোষণার এখতিয়ার না থাকলেও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের দায় মুক্তিতে প্রভাব খাটাতে পারেন ট্রাম্প। ক্ষমতায় আসার পর নিউ ইয়র্কের আদালতে রায় হওয়া নিজের মামলাগুলোর নিষ্পত্তিতে এরিক অ্যাডামসকে ব্যবহার করতে পারেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগে অভিযুক্ত মেয়রের মামলার রায়ে নিজের প্রশাসনিক ক্ষমতাও ব্যবহার করতে পারেন তিনি। লুইসের মতে, ডেমোক্রেটিক মেয়রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় প্রেসিডেন্ট নির্বাচনেও নিউ ইয়র্ক সিটি থেকে বেশ ভালো সমর্থন কুড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে সবগুলো মামলায় আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরেও প্রচারণায় একাধিকবার সেগুলোকে মিথ্যা ও বানোয়াট রাজনৈতিক কূটচাল বলে অভিযোগ তোলেন তিনি। ট্রাম্পের মতো তার মামলাগুলোর বিপরীতেও নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন এরিক অ্যাডামস। সীমান্ত সংকট ও অবৈধ অভিবাসীদের নিয়ে ফেডারেল সরকারের সমালোচনা করায় তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তার। এক প্রচারণায় ট্রাম্পও দাবি করেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন মেয়র অ্যাডামস। ফলে বিশ্লেষকরা মনে করছেন অ্যাডামসের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত থাকলেও প্রভাব খাটিয়ে রায়ে বাধা দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া গভর্নর হোকুলকে রাজি করিয়ে মেয়রের জন্য সাধারণ ক্ষমার ব্যবস্থাও করতে পারেন তিনি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর পরবর্তী পরিচালক হিসেবে কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ প্যাটেল ট্রাম্পের একজন ঘনিষ্ঠ মিত্র এবং ভারতীয় বংশোদ্ভূত। ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে লিখেছেন, কাশ একজন চমৎকার আইনজীবী, তদন্তকারী এবং আমেরিকা ফার্স্ট যোদ্ধা। দুর্নীতি উন্মোচন, ন্যায় বিচার এবং আমেরিকান জনগণকে রক্ষা করার জন্য কাজ করেছেন প্যাটেল। এছাড়া প্রথম মেয়াদে কাশ প্যাটেলের ভূমিকা নিয়েও প্রশংসা করেছেন ট্রাম্প। 2016 থেকে 2020 সাল পর্যন্ত ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা ছিলেন কাশ। 1980 সালে নিউ ইয়র্কে কাশ প্যাটেলের জন্ম। বেড়ে উঠেছেন গার্ডেন সিটিতে। তার প্রকৃত নাম ক্যাশব প্রমোদ প্যাটেল। তার বাবা মা দুজনেই গুজরাটি। তারা থাকতেন কানাডায়। পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। আটলান্টিক রিপোর্টে বলা হয়েছে, কাশ প্যাটেল এমন একজন যিনি ট্রাম্পের জন্য সবকিছু করতে পারেন। এছাড়া কাশ জানিয়েছেন ভারতের সঙ্গেও তার গভীর সম্পর্ক আছে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে দেখবেন, ঢাকা দিল্লি উত্তেজনা। কলকাতার পর এবার ত্রিপুরার হাসপাতালেও চিকিৎসা সেবা দেবে না বাংলাদেশিদের। এবং গালি দিলেই জরিমানা হয় যে গ্রামে। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু।
মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। Genius, elegant, neutral, extraordinary, rational, authentic, transparent, intelligent, observer, newsfeed. The Generation, it has a news for everything. The Generation, greetings to all our readers, advertisers and well-wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Rupushi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A, Jackson Heights, New York, 11372 USA. Phone +1 718 496 2000. Email newsthegeneration@gmail.com. Web thegenerationus.com. The Generation, spokesperson of the new generation. আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন বাংলাদেশ সংবাদ। সংখ্যালঘুদের উপর নির্যাতন, ভারতীয় পতাকার অবমাননা এবং ভারত বিরোধী মনোভাবের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার পর এবার বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার একটি হাসপাতাল। আগরতলায় অবস্থিত ILS হাসপাতালটি একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেওয়ার দাবিতে স্থানীয়রা ওই হাসপাতালের সামনে বিক্ষোভ করলে হাসপাতালটি বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দেন। এরই মধ্যে আখাউড়া চেকপোস্টে ও ILS হাসপাতালে বাংলাদেশিদের জন্য যে হেল্প ডেস্ক ছিল সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। ILS হাসপাতালের চিফ অপারেটিং অফিসার জানিয়েছেন, বাংলাদেশিদের চিকিৎসা করানো বন্ধ করা নিয়ে স্থানীয়রা যে দাবি তুলেছেন তার সঙ্গে তারা একমত। এদিকে বাংলাদেশিদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে না বলে হাসপাতালগুলো যে বার্তা দিয়েছে তাদের সেই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ক্ষমতাসীন দল বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য শ্রমিক ভট্টাচার্য তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, গোটা ভারতের উচিত বাংলাদেশকে সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত করে দেয়া। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল পশ্চিমবঙ্গের JN রায় হাসপাতাল। একই সঙ্গে কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও তাদের এই সিদ্ধান্তকে সমর্থন করে একই ধরনের পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন JN রায় হাসপাতালের কর্মকর্তা শুভাংশু ভক্ত। এর আগে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন প্রখ্যাত ভারতীয় স্ত্রী রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। এবার একই পথে হাঁটল ত্রিপুরার এই হাসপাতাল। গত 21 নভেম্বর শেষ হয় আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস চেয়ে করা আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি। আজ সেই মামলার রায় ঘোষণা করে হাইকোর্ট। খালাস দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিদের। সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণে বিচারিক আদালতের রায় অবৈধ ছিল বলেও জানান হাইকোর্ট। এর আগে 2018 সালে 10 অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে। কি ঘটেছিল 2004 সালের 21শে আগস্টের দিন? চলুন জেনে নেওয়া যাক চাঞ্চল্যকর গ্রেনেড হামলার সেই ঘটনাটির কথা।
2004 সালের 21 আগস্ট শনিবার কি ঘটেছিল সেদিন? আওয়ামী লীগের 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের চারপাশে মানুষের উপচে পড়া ভিড়। সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার প্রতিবাদে সেদিন ঢাকা মহানগর আওয়ামী লীগের ডাকে সমাবেশ শেষে সন্ত্রাস বিরোধী শান্তি মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা ছিল আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার। মঞ্চ নির্মাণ না করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ট্রাককেই মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়েছিল সেদিন। সময় তখন বিকেল 5:22। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের পর শেখ হাসিনা বক্তব্য দেওয়ার শেষ মুহূর্তেই শুরু হয় গ্রেনেড হামলা। বিকট শব্দে একের পর এক 13টি গ্রেনেডের বিস্ফোরণে রক্তস্রোতে ভেসে যায় বহু মানুষ। চারদিকে ছড়িয়ে পড়ে মানবদেহের ছিন্ন ভিন্ন টুকরো। হতবিহ্বল হয়ে পড়েন সবাই। ওই গ্রেনেড হামলায় 24 জন নিহত এবং আহত হয় প্রায় 300 মানুষ। তবে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। মানব কর্ম রচনা করে তাকে গাড়িতে উঠিয়ে দেন দলের নেতা কর্মীরা। এরপরও তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় 12টি গুলি। ওই গুলিবর্ষণ থেকেও রক্ষা পান সাবেক প্রধানমন্ত্রী। সেদিন নিহতদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা এবং প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানও। শেখ হাসিনাকে ঘিরে মানব ঢাল তৈরি করা ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের মাথায় বিদ্ধ হয়েছিল অসংখ্য স্প্লিন্টার। প্রায় 2.5 বছর যন্ত্রণা ভোগ এবং দেশ বিদেশে চিকিৎসার পর 2006 সালের 27 নভেম্বর মারা যান তিনিও। এছাড়াও গত কয়েক বছরে ওই গ্রেনেড হামলায় গুরুতর আহত আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ব্রিটিশ ও ডাচ মেরিনদের প্রশিক্ষণ দিতে নতুন একটি নেটোর যুদ্ধকেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছে নরওয়ে। রুশ শহর মুরনাস্ক থেকে কয়েকশো কিলোমিটার দূরে নরওয়ের উত্তরাঞ্চলে সোরাইসা পৌরসভায় নতুন এই কেন্দ্র তৈরি করা হবে। ওই অঞ্চলের কাছে গুরুত্বপূর্ণ রুশ সামরিক ঘাঁটি অবস্থিত। নতুন কেন্দ্রটিতে নেটো কর্মীদের আর্কটিক পরিস্থিতিতে প্রশিক্ষণের পাশাপাশি স্থল, সমুদ্র এবং বিমান বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতায় উভচর আক্রমণে সহায়তা করবে। নেটোর উভচর যুদ্ধ কেন্দ্রটিতে কয়েকশো সৈন্য থাকবে। 2026 সালে এটি পুরোপুরি কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। যুদ্ধে নরওয়েজিয়ান সুরক্ষা এবং নেটোকে রক্ষায় একসাথে প্রশিক্ষণ ও অনুশীলনের প্রয়োজন উল্লেখ করে নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রী বিয়র্ন আরিয়েলসগ্রাম বলেন, তারা নরওয়েতে মিত্রদের উপস্থিতি বাড়াতে চান। বলেন, এই সিদ্ধান্ত নরওয়েজিয়ান জলবায়ু এবং আবহাওয়ার সঙ্গে নেটোর মিত্রদের পরিচিত হতে সাহায্য করবে। নরওয়েজিয়ান সরকার 2024 সাল থেকে 2036 সাল পর্যন্ত সামরিক খাতে $54 বিলিয়ন ব্যয় করার লক্ষ্য নিয়েছে, যা প্রতিরক্ষা ব্যয়ের এক ঐতিহাসিক বৃদ্ধি। প্যাকেজের অংশ হিসেবে দীর্ঘ পরিসরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনাবাহিনীকে 1 থেকে 3টি ব্রিগেডে প্রসারিত করতে চায় দেশটি। মস্কো ওই অঞ্চলে নেটোর সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা পরীক্ষা করে দেখবে উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ সামরিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে তাদের স্বার্থ রক্ষায় পুরোপুরি প্রস্তুত। ইউক্রেনে পর্যাপ্ত সংখ্যক পুরুষ কর্মী না থাকায় ট্রাকের চালক থেকে শুরু করে নির্মাণ শ্রমিকের কাজে নিয়োগ দেওয়া হচ্ছে নারীদের। তবে নিয়োগের আগে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রয়েছে।
রাশিয়ার বিরুদ্ধে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় 70,000 ইউক্রেনিয়ান সেনা প্রাণ হারানোয় সম্মুখ সারির যোদ্ধাদের অভাব দেখা দিয়েছে। অন্যদিকে এই ঘাটতি মেটাতে গিয়ে অন্যান্য খাতে সাধারণ কর্মীদের যুদ্ধের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসায় সংকটে দেখা দিয়েছে দক্ষ জনশক্তির ক্ষেত্রেও। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের 1/4-এরও বেশি সাধারণ কর্মী চাকরি ছেড়ে যুদ্ধক্ষেত্রে যোগ দিয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এত বিশাল কর্মী সংকটের মধ্যে অর্থনীতি রক্ষায় এগিয়ে এসেছেন ইউক্রেনিয়ান নারীরা। যুদ্ধ শুরুর আগে যারা গৃহিণী ছিলেন এখন তারা ট্রাক চালক হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন। যদিও 1 বছর আগেও ইউক্রেনিয়ান নারীদের বড় ট্রাক চালানো স্বাভাবিক ছিল না বলে জানান তারা। ইউক্রেনিয়ানরা নিজেদের দেশকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছে, তবে সম্মুখ সারিতে সেনা সংকট পরিস্থিতিকে জটিল করে তুলেছে। প্রায় 3 বছরের প্রাণঘাতী যুদ্ধে প্রায় 70,000 ইউক্রেনিয়ান সেনা প্রাণ হারিয়েছেন। আমেরিকার তথ্য মতে রাশিয়ারও অনেক যোদ্ধা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। তবে রাশিয়ার জনসংখ্যা ইউক্রেনের প্রায় 3 গুণ হওয়ায় কর্মক্ষেত্রে তেমন সমস্যায় পড়ছে না ক্রেমলিন। এছাড়া সম্প্রতি নর্থ কোরিয়ার প্রায় 10,000 সেনা রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিয়েছে। তাইওয়ানের কাছে নতুন করে $38 কোটি নতুন অস্ত্র বিক্রিতে সই করেছে যুক্তরাষ্ট্র। এটি দুই দেশের সামরিক সম্পর্ক গভীর করার সর্বশেষ লক্ষণ। বিষয়টি চীনকে ক্রমাগত অস্থির করে তুলেছে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে 2025 সালের মধ্যে যুদ্ধ বিমানের খুচরা যন্ত্রাংশ সহ এসব সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু হবে। পররাষ্ট্র দপ্তরের অনুমোদিত এই নতুন প্যাকেজ নিশ্চিত করবে যে বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলা করতে তাইওয়ান তার F-16 অপারেশনাল প্রস্তুতি বজায় রাখবে। স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজের বলে দাবি করে চীন। অঞ্চলটিকে নিজ ভূখণ্ডের সঙ্গে একীকরণের লক্ষ্য অর্জনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি। দেশটি দীর্ঘদিন ধরে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতা করে আসছে। নোভায়া জিমলিয়া দ্বীপপুঞ্জে অবস্থিত পরীক্ষা কেন্দ্রে রাশিয়ার পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য প্রস্তুত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 12তম প্রধান অধিদপ্তরের সাবেক প্রধান কর্নেল জেনারেল ভ্লাদিমির ভেরখোভাৎসেভ কথা বলেছেন। ভ্লাদিমির ভেরখোভাৎসেভ বলেন, নোভায়া জিমলিয়া দ্বীপপুঞ্জের পরীক্ষা কেন্দ্রটি বেশ কয়েক বছর ধরে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত। যদি অনুমোদিত কর্মকর্তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেন তবে তারা নিকট ভবিষ্যতে এই কাজ শুরু করবেন। এর আগে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াভকভ তাসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ানোর নীতির মধ্যে রাশিয়া পুনরায় পারমাণবিক পরীক্ষা চালুর কথা বিবেচনা করছে। উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি বেশ কঠিন, তবে সমস্ত উপাদান এবং এর সমস্ত দিকগুলোকে বিবেচনা করা হচ্ছে। প্রসঙ্গত, সোভিয়েত ইউনিয়নের পতনের আগের বছর 1990 সাল থেকে মস্কো আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি। সোভিয়েত ইউনিয়ন থাকাকালে মোট 715টি পারমাণবিক পরীক্ষা চালায় দেশটি। 1990 সালের 24 অক্টোবর সবশেষ নোভায়া জিমলিয়া সাইটে একটি পরীক্ষা হয়েছিল। এখন দেখবেন ফার্স্ট এট হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। 24 ঘন্টাও হয়নি জমকালো আয়োজনে ক্লাব প্রতিষ্ঠার 125তম বার্ষিকী উদযাপন করেছে বার্সেলোনা। এর মধ্যেই লাস পালমাসের কাছে হেরে বসেছে তারা। লা লিগার 15তম রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা লাস পালমাসের কাছে 2-1 গোলে হেরে গেছে হেন্সি ফ্লিকের শিষ্যরা। তাই হারের ক্ষত নিয়ে 126তম বছর শুরু করল কাতালানরা। ম্যাচের প্রথমার্ধে সফরকারীদের ওপর ছড়ি ঘুরিয়েও কাজের কাজ করতে ব্যর্থ হয় বার্সেলোনা। ফলে স্কোর লাইনে কোনো পরিবর্তন আনতে না পেরেই বিরতিতে যায় দুদল। তবে বিরতি থেকে ফিরেই এগিয়ে যায় লাস পালমাস। ম্যাচের 49তম মিনিটে পাল্টা আক্রমণে উঠে সতীর্থের লং পাস ধরে ডান পাশ দিয়ে বক্সে ঢোকার মুখে কোনাকুনি জোরালো শট নেন সান্দ্রো রামিরেস। পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষকে আরও চেপে ধরে বার্সেলোনা। ম্যাচের 61তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান রাফিনিয়া। তবে সমতায় ফিরলেও বার্সার হাইলাইন ডিফেন্সে ভেঙে 6 মিনিট পর ফের এগিয়ে যায় লাস পালমাস। দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পর ম্যাচের 78তম মিনিটে ফেররান তেরাসের গোল ফের সমতায় ফেরে বার্সেলোনা। তবে অফসাইডের গোলটি বাতিল হয়ে যায়।
এই হারে 15 ম্যাচে 11 জয় ও 1 ড্রয়ে 34 পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের চূড়ায় থাকলেও শীর্ষস্থান নড়বড়ে হয়ে গেছে বার্সেলোনার। 2 ম্যাচ কম খেলে 30 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ওই 2 ম্যাচ জিতে ব্লাউগ্রানাদের টপকে শীর্ষস্থান দখল করার দারুণ সুযোগ এসেছে কার্লো আনচেলত্তির শিষ্যদের কাছে। এবারে অন্যরকম সংবাদ। যা কিছু হয়ে যাক, যেমন পরিস্থিতি আসুক না কেন, কখনো মুখ থেকে খারাপ শব্দ বের না করার শপথ নিয়েছেন এক গ্রামের সব বাসিন্দা। শুধু তাই নয়, এই প্রতিশ্রুতি কেউ ভাঙলে শাস্তি কি হবে তাও নিজেরাই ঠিক করে নিয়েছেন। বলা হচ্ছিল ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহর থেকে 300 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট গ্রাম সোন্ডালের কথা। 2011 সালের জনগণনা অনুযায়ী সোন্ডালে গ্রামের 1800 মানুষের বাস। এই গ্রামের মানুষ শপথ নিয়েছেন, যা কিছু হয়ে যাক, যেমন পরিস্থিতি আসুক না কেন, কখনো মুখ থেকে খারাপ শব্দ ব্যবহার করবেন না তারা। যদি কেউ এই প্রতিশ্রুতি ভাঙেন, সেক্ষেত্রে 500 রুপি জরিমানা দিতে হবে। সংবাদ মাধ্যমকে ওই পঞ্চায়েত প্রধান বলেন, তাদের এই গ্রাম আখ চাষের ওপর নির্ভরশীল। তবে গ্রামের অন্যতম সমস্যা ছিল এই গালিগালাজ। কারো সঙ্গে ঝগড়া হলে মা বোনকে উদ্দেশ্য করে ঘৃণ্য গালি দেওয়া হতো, অথচ এরা ভুলে যান অন্যের মা বোনকে গালি দিয়ে নিজের পরিবারকেও অসম্মান করছেন তারা। এই ঘটনায় লাগাম টানতেই তারা সকল গ্রামবাসী মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে সকলে শপথ নেন তারা কখনো বাজে শব্দ ব্যবহার করবেন না, আর এমনটা করলে 500 রুপি জরিমানা দিতে হবে। এরপর থেকেই গ্রামে গালিগালাজ দেওয়ার ঘটনা বলতে গেলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হলিডে সিজনে পড়েছে কেনাকাটার ধুম, ব্ল্যাক ফ্রাইডের পর আসছে সাইবার মানডে। নিউ ইয়র্ক সিটির ফুটপাত খালি করছে রেস্তোরাঁ মালিকরা। ব্রিক্স নতুন মুদ্রা আনলে 100% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। ঢাকা দিল্লি উত্তেজনা, কলকাতার পর এবার ত্রিপুরার হাসপাতালেও চিকিৎসা সেবা দেবে না বাংলাদেশিদের। এবং গালি দিলেই জরিমানা হয় যে গ্রামে। দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সবাই সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।